ভেতরে এসেই দেখি ব্লাউজ পরে বিছানায় বসে আছে। সেই ব্লাউজটাই পরেছে যেটা আমি তাদের বাড়ি থেকে এনেছিলাম। আমি বললাম, তুমি হাঁটু গেড়ে বসো। আমি খাটে বসে আছি আর খালা আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। সেদিন রাতে যা হলো তা কোনোদিন ভুলব না। আমার নাম সজীব। অল্প বয়স থেকেই আমার বয়স্ক মহিলাদের প্রতি এক ধরনের আলাদা টান থাকত। স্কুল জীবন থেকে ওইসব সিনেমা দেখায় আসক্ত ছিলাম। এক সময় সিনেমা দেখতে আর ভালো লাগতো না। ইচ্ছে করত বাস্তব জীবনে কিছু করতে। তাই আশেপাশে যখনই কোনো বয়স্ক মহিলা দেখতাম তাদের নিয়ে কল্পনা করতাম। তখন ডিসেম্বরের মাস। মা প্রতি বছর ডিসেম্বর মাসেই আমাকে নিয়ে গ্রামের বাড়ি যান। সেবারও গিয়েছি। আমার খেলা বা ঘোরাঘুরি করার মতো কেউ সাথে ছিল না। তাই আমি ঘরে একা বসে বসে ফোন টিপতাম আর মাঝে মধ্যে ঘর ফাঁকা থাকলে ফোনে সিনেমা দেখতাম। একদিন আমাদের বাড়িতে আমার খালা আসে। আমার খালা আমার আম্মুর চেয়ে 3 বছরের ছোট। তখন আমার খালার বয়স প্রায় 40 বছর। আর কথা মাঝে মাঝেই রাতে বা গোসলের সময় কল্পনা করি। এইবার খালা আর খালু বাড়িতে এসেছেন। মায়ের সাথে টাকা পয়সার ব্যাপারে কোনো কথা হচ্ছিল। আমি তখন খাটের কোনায় বসে ফোন টিপছি। খালা বলল, আপা, সজীব তো এখানে সারাদিন ঘরে বসে ফোন টিপে। আমাদের সাথে চলুক, ঘুরতে পারবে আশেপাশে। মা আমায় জিজ্ঞেস করল, কিরে, যাবি নাকি তোর খালার সাথে একটু ঘুরে আয়? সারাদিন ঘরে বসে থাকার চেয়ে ভালো লাগবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথাবার্তা শেষ করে আমি খালা খালুর সাথে রওনা দিলাম তাদের বাসায়। তারা তাদের গাড়ি দিয়ে এসেছিল। গাড়িতে করে আমরা 3জন বেরিয়ে পড়লাম। খালা খালু সামনের 2 সিটে বসেছেন, আমি পেছনের সিটে। বাড়িতে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। আমার 2জন খালাতো বোন আছে। একজন আমার চেয়ে 4 বছরের বড়, অন্যজন 5 বছরের ছোট। তারাও বাসায় ছিল। খালা আমাকে বলল, তুই তো রাতে একা থাকতে পারিস না, আমার আর তোর খালুর সাথে থাকিস। আমি সম্মতিসূচক মাথা নাড়ালাম। খালার বাড়িটা লম্বা টিন শেডের বাড়ি। 2 মাথায় 2টি খাট। এক খাটে খালা খালু থাকে, আরেক খাটে 2 বোন। পুরো বাড়ি একটাই অংশ, আলাদা রুম করা নেই। বাড়ির ভেতরে গেলে রান্নাঘর। রান্নাঘরের ভেতর বেশিরভাগ অংশই রান্নার কাঠ দিয়ে ভরা আর একটা মাটির চুলা। রান্নাঘরের কিছুটা পাশেই গোসলখানা। চারদিকে টিন দেয়া, ওপরটা খোলা, মাঝে একটা টিউবওয়েল। গোসলখানার পাশেই টয়লেট। টয়লেটের দরজা দিয়ে গোসলখানা দেখা যায়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর 1টা বেজে গেছে। খালা আমাকে বললেন গোসল করে নিতে। আমি কিছুক্ষণ ফোন টিপে গোসল করতে চলে গেলাম। হাতে প্যান্ট গামছা নিয়ে গোসলখানায় চলে গেলাম। গোসল করতে করতে খালার কথা মনে পড়ল। কিছুটা সাবান লাগিয়ে শ্যাম্পু ফেললাম। রাতে খাবার খাওয়া হলে সবাই ঘুমাতে চলে গেল। আমি খালা খালুর সাথে শুয়েছি। খালু খাটের একদম ডানে টিনের সাথে শুয়েছেন। মাঝখানে খালা আর বামে আমি। শীতের দিন তাই লেপ গায়ে দিয়ে শুয়েছি। আমি বাম কাত হয়ে শুয়ে আছি, কিন্তু ঘুমে ধরছিল না। বারবার মনে হচ্ছিল কিভাবে কি করা যায়। ভাবতে ভাবতেই হঠাৎ খালা জাদুর লাঠিটা ভরল। আমি ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম। খালা আস্তে আস্তে জাদুর লাঠি নিয়ে কি যেন করতে থাকল। আমি তখনও ঘুমের ভান করে আছি। আমি মনে মনে ভাবছিলাম, এসব কি হচ্ছে আমার সাথে। বন্ধুরা, কিছু ঘটনা ইউটিউবের করা নিয়মের কারণে সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার 5 মিনিট পর খালামণি লেপ এর নিচ থেকে বেরিয়ে এলো। কানে ফিসফিস করে বলল, কাল থেকে তোর ডিউটি শুরু হবে। এদিকে আমি ঘুমের ভান ধরেই থাকলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। দাঁত ব্রাশ করতে গোসলখানায় গেলাম। খালামণি তখন রান্নাঘরে রান্না করছিলেন। খালুর কাজ ছিল, তাই সে আরও সকালেই বাড়ি থেকে বেরিয়ে গেছেন। দাঁত ব্রাশ করে ঘরে এলাম। খালা সকালে নাস্তা দিলেন। আমার খালাতো বোন 2জন তাদের দাদি বাড়ি যাবে, সেজন্য তারাও তাড়াতাড়ি খাবার খেয়ে নিল। আমি এমন ভাব করে থাকলাম যেন কাল রাতে কিছুই হয়নি। খালাকেও দেখলাম, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। কাল রাতে স্বাভাবিকের বাইরে কিছু হয়নি এমনটাই মনে হচ্ছে আমাদের আচরণে। সকাল 10টার দিকে আমার খালাতো বোনেরা বেরিয়ে পড়ল দাদিবাড়ির উদ্দেশ্যে। আমি তখন ফোনে গেম খেলছিলাম। বোনেরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর খালামণি আমার কাছে এসে বলল, কিরে, তুই তো এবার কলেজে উঠেছিস, পড়ালেখা কেমন চলছে? আমি কিছু বললাম না।
সে আবার বললেন, আয় তোকে একটু বাংলা পড়াই। আমি জিজ্ঞেস করলাম, তুমি না স্কুলে বাংলা পড়াও? সে হেসে বলল, স্কুলে পড়াই তো কি হয়েছে, কলেজের পড়াও পারি। আমি বললাম, কিন্তু আমি তো বই নিয়ে আসিনি। সে বলল, বই আনিসনি? দাঁড়া, আমার কাছে মনে হয় একটা পুরান বই আছে, দেখি পাই নাকি। প্রায় 5 মিনিট পরে ফিরে এলো। হাতে একটা মোটা বই দেখা যাচ্ছে, তবে তা আমার পড়ার বইয়ের মতো দেখাচ্ছে না। দেখেই বোঝা যাচ্ছে খুবই ভারী বই। আমি খাটের মাঝখানে বসেছিলাম, সে এসে আমার পাশে বসল। আমার হাত থেকে ফোনটা নিয়ে সুইচ অফ করে দিলেন। তখন আমার বইয়ের ওপর নজর পড়ল। বইয়ের নামটা ঠিক পড়তে পারছিলাম না, হিজিবিজি কিছু লেখা ছিল, মনে হয় সংস্কৃত হবে। তবে নিচে একটা ছবি দেয়া, এক রাজা আর রানীর ছবি। আমি ছবির দিকে তাকিয়ে খালার দিকে তাকালাম। খালা বলল, আয়, আজ তোকে কাজ করা শেখাবো। এই বলে সে বইয়ের পাতা উল্টালেন, তবে বইয়ের প্রথম পাতা নয়, একদম বুকমার্ক করা অর্ধেক বই পার করে গেলেন। দেখলাম প্রতি পাতার ডান পাশের পেজে একটা ছবি দেয়া এবং বাম পাশের পেজে কিছু কথা লেখা। বইয়ে যেসব ছবি আর লেখা আছে তা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। বইতে যেমন যা ছিল ঠিক সেভাবেই আমাকে সবকিছু করতে বলল। কিন্তু খালা তো জানে না আমি কতটুক কি জানি, যে কারণে খালার কথা না শুনে আমার মতো শুরু করে দিলাম। সারা ঘরে শুধু হাততালির মতো শব্দ হচ্ছিল, ভাগ্যিস কেউ ছিল না। আমি বললাম, কাল রাতে যা করেছিলে আমি সব টের পেয়েছি, শুধু কোনো কথা বলিনি। এখন যেহেতু তুমি নিজেই সুযোগ করে দিয়েছ, সেহেতু আর পিছপা হওয়া যাবে না। খালু মনে হয় কিছুই পারে না, না হলে তুমি আমার সাহায্য চাইতে না, ঠিক না? খালা ভালোভাবে কথা বলতে পারছিল না, শুধু হুম হুম করে যাচ্ছিল। কিছুক্ষণ আশীর্বাদ করার পর যখন প্রসাদের সময় হয়ে গেল প্রায়, আমি বললাম, খালামণি, প্রসাদ তৈরি হয়ে গেছে। খালা ব্যস্ত হয়ে বলল, এই প্লিজ ভেতরে না বাবা, না হলে সমস্যায় পড়ে যাব, তুই প্রসাদ আমার মুখে তুলে দে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর খালাকে আশীর্বাদের প্রসাদ দিলাম। অনেক তৃপ্তি করে প্রসাদ খেলো। এরপর জিজ্ঞেস করলাম, এর আগে তোমাকে কেউ আশীর্বাদ করেনি? খালা বলল, না রে, আমার এত সাহস নেই রে বাবা, লোক লজ্জা বলেও কিছু আছে নাকি? আমি বললাম, আজ থেকে তাহলে আমি শুধু আশীর্বাদ করব তোমাকে, অন্য কাউকে লাগবে না। খালা বলল, তুই ছাড়া আর কে আছে আমার বলো তো? আমি বললাম, খালু কি দোষ করেছে? খালা বলল, তোর খালু আগের মতো নেই, আমার দিকে ভালোভাবে খেয়াল করে না। আমি বললাম, আচ্ছা খালামণি, ঢাকায় ফিরে গেলে তুমি একা থাকতে পারবে, তখন কি করবে? খালা জবাব দিল, তোর সাথে আমি যখনই একা সময় পাবো, তখনই আমি তোর সাথে দেখা করব। একটু পর আমি গোসল করে ঘরে আসলাম। খালা বলল, শোন, আমি তোর বোনদের ফোন করে বলে দিয়েছি ওরা আজ দাদি বাড়ি থাকবে, তুই ওদের খাটে থাকবি, তোর খালু ঘুমিয়ে পড়লে আমি তোর কাছে চলে আসব। এই বলে খালা গোসলে চলে গেল। আমি গোসলে থাকা কালে খালা বিছানার চাদরও পাল্টে ফেলেছে আর ব্লাউজ পেটিকোটও ওয়াশিং মেশিনে দিয়েছে। খালা তাড়াতাড়ি গোসল থেকে ফিরে এলো। কিছুক্ষণ পরেই দরজায় খালু কড়া নাড়ল। খালা আর আমি স্বাভাবিক হয়ে গেলাম, যেন খালু কোনো কিছু বুঝতে না পারে। এরপর খালা দরজা খুলা দিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে 9টার দিকে শুয়ে পড়লাম। গতকাল রাতের মতো খালু খাটের বাম পাশে ওয়ালের সাথে শুয়েছে, খালামণি মাঝে আর আমি ডান পাশে। শুয়ে শুয়ে অপেক্ষা করছি কখন খালু ঘুমিয়ে পড়বে। অপেক্ষা করতে করতে আর ভাল লাগছে না, খালু ঠিকমতো ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা যাচ্ছে না। আমি খালার কানে ফিসফিস করে বললাম, ওই খাটে চলো। এই বলে আমি আস্তে করে লেপের নিচ থেকে বেরিয়ে গেলাম। খালামণিও আস্তে করে খাট থেকে নেমে এলো। গ্রামের বাড়ি, তাই খালামণিলা রাতে লাইট অফ করে না, তাই আজ খালা আগে লাইটটা বন্ধ করে দিলেন। ঘর পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালাম। এরপর দুজন অন্য খাটে এলাম, খাটের পাশে বসলাম। এরপর ফোনের লাইটটা বন্ধ করে দিলাম। খালা ফিসফিস করে বলল, লাইট বন্ধ করলে দেখবি কিভাবে? আমি বললাম, দেখা লাগবে না, হাঁটু গেড়ে বসো, এক্ষুনি তোমাকে গান শেখাবো। আমি খাটে বসে আছি আর খালা আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। আমি ঢোল বাজাচ্ছি আর খালা গিটার বাজাচ্ছে, মাঝে মধ্যে চেঁচামেচিও করছে। আমি ভয় পেয়ে গেলাম যে খালু মনে হয় উঠে পড়েছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে খালু উঠে পড়ল কিনা বোঝার চেষ্টা করছি। খালুর কোনো সারা শব্দ নেই, বুঝলাম খালু ওঠেনি। এরপর আবার গান শুরু করলাম। খালাকে বললাম, আস্তে খালা, বেশি চিৎকার করো না। 10 মিনিট ভালোই চলছিল, হঠাৎ করে খালা চেঁচিয়ে উঠল। বুঝতে পারলাম চেঁচানোর কারণ কি।
আমি বললাম, এ কি করলে তুমি এত তাড়াতাড়ি করলে কেন? খালা বলল, তুই অনেক ভালো গান পারিস তাই তাড়াতাড়ি হয়ে গেল। চিৎকারে এবার খালু উঠে পড়বেই। আমি আবার কান পেতে থাকলাম, কোনো সাড়া শব্দ নেই। হাঁপ ছেড়ে বাঁচলাম। খালা উঠে বসে বলল, চল এবার শুয়ে পড়ি, তোর খালু উঠে পড়লে আমাদের জানে মেরে ফেলবে। কাল দুপুরে তোর খালু চলে গেলে আমরা আবার গান বাজনা করব। এরপর দুজনে সব কিছু ঠিকঠাক করে বিছানায় খালুর পাশে গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে মন খারাপ হয়ে গেল। মা ফোন দিয়া বলেছে আমকে আজকে ঢাকা ফেরত যেতে হবে। আমি খালামণিকে জিজ্ঞেস করলাম, খালা, আমরা ঢাকায় গেলে আবার কবে করব? খালা জবাব দিল, তোর সাথে আমার যখনই দাগ হবে তখনই করব, বুঝলি? আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম, তখন খালা এসে বলল, এই নে, এই দুটো রাখ। দেখলাম খালার হাতে দুটো ব্লাউজ। আমি জিজ্ঞেস করলাম, এগুলো দিয়ে কি করব? খালা বলল, আমার স্মৃতি হিসেবে রেখে দে, যখন আমার কথা মনে পড়বে তখন কাছে রাখিস। আমি সেগুলো ব্যাগের কোনায় একটা পকেটে রাখলাম, যেন কেউ না দেখে। সেদিন রাতেই আমি ঢাকা ফেরত এলাম। জীবনে প্রথম এমন অভিজ্ঞতা হয়েছে, তাই আরও ইচ্ছা বেড়ে গেছে। তবে কার সাথে বন্ধুত্ব করা যায় সেই চিন্তা করতে লাগলাম। আমরা একটা 10 তলা বাসার 3য় তলায় থাকি। 5ম তলায় একজন মহিলা থাকে। মহিলা প্রায়ই আমাদের বাসায় আসতো আগে, এখনও মাঝে মাঝে আসে। মহিলাটা দেখতে খুবই সুন্দরী আর আকর্ষণীয়। খালার মতো খুব বেশি স্বাস্থ্যবান নয়, তবে একদম চিকন তাও নয়, মাঝামাঝি ধরনের। গাছের জাম্বুরা বেশ সুগঠিত আর সুস্বাদু। কলোনির সবাই তাকে খুব পছন্দ করে। যখন হাঁটাচলা করে তখন যে কারোর মন কেড়ে নেয়। ঢাকায় ফেরত এসেছি 2 দিন হয়েছে। মহিলার সাথে এখনও দেখা হয়নি, তবে তার প্রতি একটা টান আছে। কলোনির অন্যান্য ছেলেদের থেকে জানতে পারি আন্টির নাম রোকসানা, বয়স 40 বছর। তার হাজবেন্ড দেশের বাইরে চাকরি করে। তার একটি ছেলে ও একটি মেয়ে আছে। আমাদের বাসায় নতুন ওয়াইফাই লাইন নিয়েছি, কিন্তু ওনার বাসায় ওয়াইফাই নেই। তাই একদিন উনি আমাকে ডেকে বলে, আমি কি তাকে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে পারবো কিনা। আমি তো এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম। আমি আর দেরি করলাম না, সেদিনই ওনার বাসায় যাই। বাসায় তখন মেয়ে ছিল। মোবাইলটা আমার হাতে দেয়। আন্টি আমাকে চা খাওয়ার জন্য বললে আমি না করি, শুধু বলি 1 গ্লাস পানি হলে চলবে। আমার হাতে পানি এনে দেয়। তখন একটা জিনিস খেয়াল করলাম, আন্টি একটু আগে গোসল করে বেরিয়েছে। অসম্ভব সুন্দর লাগছিল আন্টিকে। আমরা কিছুক্ষণ বসে গল্প করছিলাম। হঠাৎ জিজ্ঞাসা করলাম, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? আন্টি আমাকে বাথরুমটা দেখিয়ে দেয়। আন্টিদের ঘরে বাথরুম একটাই। বাথরুমে গিয়ে বের হয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম হ্যাঙ্গারে কিছু কাপড় ঝোলানো আছে। বুঝতে বাকি রইল না এগুলো কার। আমি কাপড়গুলো হাতে নিলাম, দেখলাম এগুলো একটু আগের রাখা কাপড়। এগুলোর ভেতর থেকে একটা ব্লাউজ নিলাম, বাথরুম থেকে বেরিয়ে গেলাম। তাদের ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে বাসায় গিয়ে আর দেরি করলাম না, সোজা আমার বাথরুমে ঢুকে পড়লাম। তার আন্টিকে কল্পনা করতে শুরু করলাম। এরই মাঝে খালার কথাও খুব মনে পড়ছিল। কিছুক্ষণ পর শ্যাম্পু ফেলে বেরিয়ে এলাম। দিন দিন আন্টির প্রতি ভালোবাসা আমার আরও বেড়ে গেল। আমার মাথার ভেতরে সারা দিন শুধু তার চিন্তা ঘোরাফেরা করে। একদিন সিদ্ধান্ত নিলাম আন্টিকে মনের কথা বলে দিব। যেমন ভাবা তেমন কাজ। আন্টিকে একদিন বলি, আন্টি, আপনার সাথে আমার কিছু কথা আছে। আন্টি বলল, হ্যাঁ বলো। আমি বললাম যে পার্সোনাল কথা, যদি কিছু মনে না করেন আমি আপনার মোবাইল নাম্বার চাই। উনি কিছু না ভেবেই মোবাইল নাম্বারটা দিয়ে দিল। আমি বাসায় এসে রাতে আন্টিকে ফোন করি। ফোনে আমি কিচ্ছু বলিনি, শুধু বললাম কালকে আপনার সাথে একটু দেখা করতে চাই। আন্টি 6-9 চিন্তা না করে রাজি হয়ে গেল। পরের দিন বিকেলে আন্টিদের ফ্ল্যাটের সামনে যাই। আন্টি ভেতরে যেতে বললে তার মেয়ে কোথায় সেটা জিজ্ঞেস করি। আন্টি বলল মেয়ে বান্ধবীর বাসায় গেছে। আমি ভেতরে না গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে সরাসরি বলে দেই, আমি আপনাকে ভালোবাসি। আন্টি হেসে বলল, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। আমি বললাম, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার জন্য। আন্টি বলল, আমি জীবনে ভাবিনি তোমার কাছ থেকে এ ধরনের কথা শুনব। আমি সম্পর্কে তোমার আন্টি হই, তাছাড়া কেউ যদি জানে কলোনিতে আর মান সম্মান থাকবে না। উনি কোনো অবস্থাতেই রাজি হলে না, শুধু এটুকু বলল, আমার 2টো সন্তান আছে,
হ্যাঁ, তুমি আমার ভালো বন্ধু হতে পারো। আমি আর কোনো কথা না বাড়িয়ে বাড়িতে চলে আসলাম। পরে চিন্তা করলাম, আগে বন্ধুত্ব করি, আস্তে আস্তে সব কিছু করা যাবে। সময়ের সাথে সাথে একজন আরেকজনের সাথে সব কিছু শেয়ার করতাম। আমি প্রায় সময় কিছু না কিছু গিফট করতাম। একদিন আন্টি দেখে জিজ্ঞেস করলাম, বাসায় কেউ আছে কিনা? সে বলল, কেউ নেই। আমি বললাম, আমি কি বাসায় আসতে পারি? সে হেসে বলল, হ্যাঁ আসো। ভেতরে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম। সুযোগ বুঝে বললাম, তুমি তো গত 5 বছর যাবৎ একা আছো। স্বামী ছাড়া এতটা সময় একা কাটা সত্যি খুব কষ্টের। তাছাড়া সব মহিলাদের কিছু আকাঙ্ক্ষা থাকে, কিন্তু লোকলজ্জার জন্য কিছু করতে পারে না। আন্টি আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। আন্টি ইমোশনাল হয়ে বলল, একমাত্র তুমিই আমার কষ্টটা বুঝতে পেরেছ। রাতের পর রাত একা কাটানো আর ভালো লাগে না। আমি আন্টিকে সান্ত্বনা দিলাম। ধীরে ধীরে আশীর্বাদ করতে শুরু করলাম। লক্ষ্য করলাম আন্টির মুখে এক তৃপ্তির হাসি। আমি আরও কিছুক্ষণ আন্টিকে আশীর্বাদ করলাম। তখন খালার কথা মনে পড়ছে। গত মাসে ঠিক এভাবেই খালাকে আশীর্বাদ করেছিলাম। মিনিট 15 আশীর্বাদ করার পর বললাম, প্রসাদ খাবে না? আন্টি বলল, হ্যাঁ হ্যাঁ দাও। সেই কত বছর হয়ে গেল প্রসাদ খাই না, তুমি আমাকে খাইয়ে দাও। আন্টিকে প্রসাদ দিয়ে আমি একটু বিশ্রাম নিলাম। এদিকে আন্টিকে অনেক ক্লান্ত লাগছিল। কোনো মতে পেটিকোট গুটিয়ে বাথরুমে চলে গেল। একটু পর ফ্রেশ হয়ে বের হলো। আমি আজকের মতো চললাম বলে বেরিয়ে গেলাম। বিকেলে একা একা ভালো লাগছিল না। খালা আমাকে যে ব্লাউজ দুটো দিয়েছিল, সে দুটো আলমারি থেকে বের করলাম, সাথে আন্টির বাড়ি থেকে যেটা এনেছিলাম সেটার বের করলাম। এগুলো দেখে খালা আর আন্টিকে কল্পনা করছিলাম। এমন সময় দরজায় বেল বাজল। মা দরজা খোলার পর দেখতে পেলাম রোকসানা আন্টি এসেছে। এই সময়ে আন্টিকে দেখেই ভয় পেয়ে গেছি, কারণ তখন আমার ঘরে আম্মু ছিল। উনি এসে আমার সাথে কথা না বলে আম্মুর সাথে গল্প করা শুরু করলো। কিছুক্ষণ পর আম্মু আন্টিকে বলল, আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা করে আনি। আম্মু কিচেনে যাওয়ার সাথে সাথে আন্টি আমার রুমে চলে এলো। কোনো কথা না বলে আশীর্বাদ করতে বলল। আমি হচকিয়ে বললাম, কি বলছো আন্টি, এখন কোনো সময় হলো নাকি? আন্টি অনেক আকুতি মিনতি করতে শুরু করলো। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আমার গলার পানি শুকিয়ে যাচ্ছিল তার কথা শুনে। আন্টি বলল, তোমার মধ্যে জাদু আছে বাবু। তুমি যা কাজ করেছো সেদিন, তারপর থেকে আমি তোমাকে ভুলতেই পারছি না। আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? আন্টি বলল, আমি কোনো কথা শুনতে চাই না। এই বলে আবার আম্মুর রুমে চলে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ পর আম্মুর ফোনে কল আসে। ঘরে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই ব্যালকনিরে চলে গেল। বিষয়টা বুঝতে পেরে আমি আন্টিকে আমার রুমে ডেকে আনি। সে কোনো কথা না বলে আমার রুমে চলে আসে। আমি বললাম, তুমি খাটের নিচে লুকিয়ে থাকো। আমি মাকে বলবো তুমি চলে গেছো চা খেয়ে, বেরিয়ে গেছো। আন্টি অবাক হয়ে বলল, তাহলে বের হব কিভাবে? আমি বললাম, রাত হলে আম্মু যখন ঘুমিয়ে পড়বে তখন আস্তে করে তোমাকে বের করে দেব। আজ আমরা অনেক মস্তি করব, গেম খেলব। একটু পর আম্মু আমাকে ডাক দিল। আমি আন্টিকে খাটের নিচে লুকিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু বলল, কিরে তোর আন্টি কই গেল? আমি বললাম, ওনার একটু তাড়া ছিল, তাই চা খেয়েই চলে গেছে। আরও বললাম, আজ আমাকে কোনো ডিস্টার্ব করবে না, আমার কলেজের প্রজেক্টের একটা কাজ আছে। এই বলে নিজের রুমে চলে গেলাম আর দরজা লাগিয়ে দিলাম। ভেতরে এসেই দেখি আন্টি শুধু ব্লাউজ পরে বিছানায় বসে আছে। সেই ব্লাউজটাই পরেছে যেটা আমি আন্টিদের বাড়ি থেকে এনেছিলাম। আন্টি বলল, কি ব্যাপার, আমার এটা তোমার এখানে কেন? এজন্যই আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। আমি লজ্জা পেয়ে বললাম, আসলে তোমাকে খুব মিস করতাম, তাই তোমাকে না জানিয়েই এটা নিয়ে এসেছি। আন্টি বলল, ইস কি দুষ্টু হয়েছ রে বাবা, গেম খেলবে কখন? এখন বলেই ফুটবল নিয়ে খেলতে শুরু করলাম। আন্টি স্ট্যাম্প ধরে শুধু ওপর নিচ করছিল। অনেক আনন্দ হচ্ছিল গেম খেলে। বন্ধুরা, দাঁড়াও আন্টি ভ্যাজলিনের কৌটোটা নিয়ে আসি, আজ দুই দিকেই গোল দিব। আন্টি আমার কথা শুনে রেডি হয়ে গেল। রাত 11টা অবধি আমরা গেম খেলেছি। সারা ঘর এলোমেলো হয়ে গেছে। ওদিকে আম্মুও ঘুমিয়ে পড়েছে। তাই আন্টিকে বললাম, এখনই সময়, তুমি তোমার ফ্ল্যাটে চলে যাও। আন্টু যাওয়ার আগে বলল, আবার কবে গেম খেলবো? বললাম, তোমাকে ফোন করে জানাবো। এর মাঝে আমি আবারও খালাবাড়িতে গিয়েছিলাম। সেখানেও কয়েক রাউন্ড গেম খেলেছি। দুই জায়গায় বেশ দিন কাটছিল আমার।